মীনাক্ষী মুখার্জি তিনি আজকে সারা দেশে এবং আমাদের রাজ্যে কিভাবে বিভিন্ন মাঠে ময়দানে লড়াই করছেন তার অভিজ্ঞতা নিয়ে আমরা করিমপুর সদস্য বিধানসভায় নামব। আমাদের সামনে বক্তব্য রাখছেন কমরেড মীনাক্ষী মুখার্জি, তাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি এবং সেই সঙ্গে সঙ্গে যারা মঞ্চের কাছাকাছি আছে মঞ্চের সামনে একটু ফাঁকা করুন, আপনারা সামনে গিয়ে বসুন, সভা পরিচালনায় সহায়তা করুন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখার্জি। সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সমর্থিত আমাদের পার্টি সিপিআইএম আমাদের প্রার্থী। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংযুক্ত মোর্চার নেতৃত্বরা এবং আমাদের পার্টির নেতৃত্বরা, আমাদের ছাত্র যুব সংগঠনের সমস্ত সাথী নেতৃত্ববৃন্দ এবং আজকের এই সমাবেশে যে সকল সাধারণ মানুষ এই রোদকে উপেক্ষা করে প্রথম কয়েকটা দিন আমরা জানি যখন রমজান মাস শুরু হয় তখন প্রথম কয়েকটা দিন খুবই কষ্টের হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু এই পবিত্র রমজান মাসে যারা সবার ভালোর জন্য, গোটা দুনিয়ার ভালোর জন্য যারা এই রমজান মাসে রোজাটা রাখেন এবং এই ভালোটার জন্য শুধু নয়, মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, শান্তিতে থাকতে পারে, তার জন্য এটাও একটা লড়াই, এটাও একটা যুদ্ধ। সেই যুদ্ধটাও রমজান মাসে তারা করতে থাকেন। আর আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে শুধুমাত্র 2রা মে নয়, যতদিন পর্যন্ত এই লাল ঝান্ডাটা থাকবে ততদিন পর্যন্ত মানুষের সাথে এই রমজান মাসের মতোই শান্তিতে মানুষ যাতে থাকতে পারে তার জন্য যুদ্ধটা যতদিন চালানো দরকার, লড়াইটা যতদিন চালানো দরকার আমরা চালাবো। আমরা এই এলাকাতে যারা আছেন আমরা আপনাদের কাছে আবেদন করতে চাই যে করোনাটা খুব বাড়ছে, সেকেন্ড ফেজে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আজ সকাল সকাল আমরা পূর্ব মেদিনীপুর আমাদের যেখানে নন্দীগ্রাম বিধানসভা, সেই নন্দীগ্রাম বিধানসভার যে জেলাকে পূর্ব মেদিনীপুর জেলা, ওই পূর্ব মেদিনীপুর জেলার পার্টির নেতৃত্ব কমরেড নির্মল জানা গত 1 বৈশাখ যেদিন আমরা গিয়েছিলাম নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর পার্টি অফিস, সেদিনও তিনি চেয়ারে বসে আমাদের সাথে কথা বলেছেন। আর আজ সকাল 7টা সাড়ে 7টার সময় খবর আসছে যে উনি কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন। এই সময়কালের মধ্যে এই করোনা যেভাবে বাড়ছে তাতে আজকের সমাবেশে যারা এসেছেন তাদের কাছে আমাদের একান্ত আবেদন যে সবাই মাস্ক পরুন। কোনো উপায় নেই, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, কিন্তু আমরা এই সভাতেও ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারিনি। আমি আশা করব এই সবার পর আপনারা প্রত্যেকে এই ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। যা যা নিয়ম আছে, হাত ধোয়া, মানুষের সাথে কথা বলার সময় একটু দূরত্ব বজায় রাখা, একটু পেট ভরে খাওয়া, নিজেদের বাড়ির বাচ্চারা এবং বয়স্করা যারা আছে তাদেরকে এক্সট্রা কেয়ার দিয়ে রাখা, এই সমস্ত কাজ আমাদেরকে পালন করতে হবে, পূরণ করতে হবে। বারবার হাত ধুতে হবে সাবানে। যারা বাইরে যায়, যাদেরকে প্রত্যেকদিন বাইরে বেরিয়ে কাজ করতে হয়, যারা বাইরে যাবেন তারা কোথায় সাবান দিয়ে হাত ধুবেন, তারা স্যানিটাইজার ব্যবহার করুন। আর না পেলে हाथ धोते हुए साबुन दिए। क्यों? क्योंकि पश्चिम बंगाल का सरकार कोरोना से पहले वो अपना हाथ उठा लिया है, वो अपने पास डाल रहे हैं। আর দেশের সরকার একটা বছর সময় পেয়েছে, একটা বছর। এই একটা বছর পরেও করোনার সাথে লড়াই করার জন্য ये भाजपा का पार्टी, ये भाजपा का सरकार
एक भी नए सिरे से कोई भी काम कोरोना से लड़ने के लिए ना तो किए हैं ना तो करेगा, क्योंकि इन लोगों का दोनों का पॉलिसी फेल है। ये ना तो आप लोगों को स्वास्थ्य दे सकता है, ना तो अपना शिक्षा দিতে পারে, না তো আমাদেরকে পেটের ভাত দিতে পারে। আপনি ভাবতে পারেন এক বছর আগে করোনা হয়েছে, আবার এখন করোনাটা বাড়ছে, আর দেশের সরকারের উচিত কি ছিল যে হসপিটালে স্বাস্থ্য পরিষেবাতে করোনার সাথে লড়াই করাতে, গবেষণাতে, ওষুধ বার করাতে আরো বেশি টাকা ইনভেস্ট করা, আরো বেশি ইনভেনশন করা, আরো বেশি সায়েন্টিস্টদেরকে এই বিষয়ে কাজে লাগানো, আরো বেশি ডাক্তারদেরকে এই বিষয়ে কাজে লাগানো, আরো বেশি বেড তৈরি করা, আরো বেশি ভেন্টিলেটর ভেন্টিলেশন তৈরি করা, আরো বেশি অক্সিজেনের মাস্ক অক্সিজেন সিলিন্ডার রেডি করা, বাড়িতে বাড়িতে না হোক অন্তত পক্ষে এলাকায় পঞ্চায়েত ধরে পৌরসভা ধরে এলাকাগুলোতে স্বাস্থ্য পরিষেবাকে ঠিক করা, এই কাজ করা উচিত ছিল। কিন্তু দেশের সরকার, আপনারা নিজেরা বলুন, করিমপুর বিধানসভাতে যারা আছে বলুন, পঞ্চায়েতে পৌরসভাতে এই কোনো বিষয় আপনারা দেখতে পেয়েছেন? पानी। लेकिन निर्मला सीतारमण जी का बजट पेश करती है तब वो ये बोलती है कि गत बছর স্বাস্থ্য খাতে ৮০,০০০ কোটি টাকা বরাদ্দ ছিল, এবারে আমি ৫,৪০০ কোটি টাকা কেটে নিলাম। কেন? এখান থেকে ৫,৪০০ কোটি টাকা কেটে নিল। क्यों? মানুষ তো ভালো নেই, মানুষ তো সুস্থ নেই, মানুষের জন্য তো হসপিটাল বেড সিলিন্ডার অক্সিজেন মাস্ক কিছু নেই। তাই সরকার স্বাস্থ্য বিভাগ থেকে টাকা কেন কেটে নিল? क्योंकि सरकार के पास आपको और मुझे स्वस्थ परिसेवा देने से ज्यादा मायने रखता है अंबानी আদানিদেরকে ট্যাক্স ছাড় দেওয়া। তাই ওদেরকে ট্যাক্স ছাড় দেয়, আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে টাকা কেটে। পশ্চিমবঙ্গে দেখুন, করোনার সময় আপনারা সুব্রজিৎ চ্যাটার্জির কথা শুনেছেন? এইচএস পরীক্ষা একটা ছেলে পরীক্ষা দিয়েছিল, তার মা তার যখন খুব শরীর খারাপ হলো, সে যখন শ্বাস নিতে পারছে না, তার মা তাকে হসপিটালে ভর্তি করতে নিয়ে গেল অ্যাম্বুলেন্সে করে। 3টে হসপিটাল ঘুরল, 4 নম্বর হসপিটালে গিয়ে শুধুমাত্র এমার্জেন্সি দেখে যায়নি, ডাক্তারের সুপার কাছে নিজের গায়ে তেল ঢেলে মাটি দিয়ে আগুন জ্বালানোর ধমকি দিল, তবে দিয়ে শুভ্রজিৎকে অ্যাডমিশন নিল। আপনারা কেমন পশ্চিমবঙ্গ চাইছেন? মনে করুন আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, আপনি তাড়াতাড়ি গাড়ি নেবেন, আর বন্ধু বান্ধব যে আছে তার কাছ থেকে কিছু পয়সা পাতি নেবেন, নিয়ে একটা ব্যাগ নেবেন, ব্যাগে জামা কাপড় ভরবেন, ভরে নিয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন। শুধু এই করে ডাক্তারখানা গেলে হবে না, আপনাকেও সঙ্গে 1 গ্যালন কেরোসিন তেল আর একটা মাচিস বক্স নিয়ে যেতে হবে, তবে তাকে ভর্তি করতে হবে। কারণ করোনার সময়ে পশ্চিমবঙ্গের সরকার এটাই দেখিয়েছে। তাই আপনাদেরকে বলছি, নিজের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। একমাত্র আমাদের সংযুক্ত মোর্চা রাজনৈতিক দল হিসাবে আমাদের পার্টি বলেছে যে আমরা সমস্ত বড় সভা আমরা বাতিল করছি। এই বড় সভা আমরা যদি করব বলতাম, ইলেকশন কমিশন আমাদেরকে এই সভা করার পারমিশন দিত না। আমরা কত সভা করার জন্য এখানে পারমিশন চেয়েছিলাম, কিন্তু মানুষ আজকে তৃণমূলের 10 বছরের শাসনে আর বিজেপির 7 বছরের শাসনে মানুষের জিনিসপত্রের দাম, ভোট না দেওয়ার যে এখানে জ্বালা যন্ত্রণা, এখানে মানুষের সরকার এখানে প্রতিষ্ঠিত না হওয়া, মানুষের কাজ কারখানার অসুবিধা থাকা, মানুষের শিক্ষা ব্যবস্থার সমস্যা থাকা, স্বাস্থ্যের সমস্যা থাকার জন্য মানুষ আজ নিজেরা নিজেদের জীবনে হাসপাস করছে। সেই জন্য আজকে গোটা রাজ্যে, একদম উত্তরবঙ্গ পাহাড় থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সাগর পর্যন্ত সমস্ত জায়গায় যেখানে সংযুক্ত মোর্চার সভা হচ্ছে, মানুষ ভিড় করে আসছেন, আমাদের কথা শুনতে চাইছেন এবং তারা এই ভোটে অংশগ্রহণ করতে চাইছেন। আমরা আপনাদের কাছে একবারও বলবো না যে আপনারা আমাদের ক্যান্ডিডেটকে ভোট দিন, যেখানে খুশি ভোট দিন, তৃণমূলকে পছন্দ হলে ভোট দিন, বিজেপিকে পছন্দ হলে ভোট দিন, আমাদেরকে পছন্দ হলে ভরসা করতে পারলে ভোট দিন। কিন্তু মনে রাখবেন, আমাদেরকে ভোট না দিলেও আমরা কিন্তু আপনাদের পাশে থাকবো, ছেড়ে যাব না, আমরা মানুষের কাছে থাকতে পারবো। কিন্তু তাদেরকে ভোট দেবো বলে এখনো যারা দূরে দাঁড়িয়ে থেকে ভাবছেন যে এবারের মতো তৃণমূল বা বিজেপিকে ভোট দিয়ে নি, তাদের জন্য একটাই কথা বলতে পারে যে কেন তৃণমূলকে ভোট দেবেন আলাদা করে আর বিজেপিকে আলাদা করে? আচ্ছা, এদের দুজনের আলাদা করে ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজন ছিল না। आप अगर
आप अगर दुकान में जाएंगे और बोलेंगे कि मेरा पेस्ट भी जरूरी है, মানে কোলগেটের পেস্ট তো দরকার আছে আর আমার ব্রাশও দরকার আছে, গিয়ে দেখলেন পেস্টের সাথে ব্রাশ দিয়ে আপনি আমাদের বলে ব্রাশ দিয়ে এই তেমন তৃণমূলকে ভোট দিয়ে যেটা ভোট দেবেন সেটা বিজেপিতে। কেন আমি বলছি না, নন্দীগ্রামে এক জায়গায় বক্তৃতা করছিলাম, আমি বলছিলাম যে দেখুন তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিতে ভোট দেওয়া। একটা বাচ্চা ছেলে তৃণমূলের একদম বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলেটা বলছে এসব কি আবর্জনার মতো কথা বলছেন আপনারা, তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া নাকি, আমরা মমতা ব্যানার্জিকে জেতাতে চাই, জানেন মমতা ব্যানার্জি কি কি করেছে, এত এত কাজ করেছে, এত এত কাজ করেছে, বাচ্চা ছেলেটা বলছে। তো বলছে এইসব আবর্জনার মতো কথা কেন বলছেন, তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিতে ভোট দেওয়া। আমরা সেদিনকে ছেলেটিকে পাশে ডাকলাম, দেখে বসিয়ে বললাম যে ভাই দেখ আমরা শুধু বলছি না সবাই বলছে, তোর যদি খারাপ লেগেছে আমরা কথাটা তুলে নিচ্ছি, তুই নিজের চাকরি বাকরি ভাব, যদি তুই মনে করিস যে তৃণমূল তোকে চাকরি করে দিল তুই এবারও তৃণমূলকে ভোট দে, কিন্তু পরের বারে তুই নিশ্চিন্তে থাক, তুই বেকারই থাকবি, তোদেরকে চাকরি পেতে গেলে এই দিকেই আসতে হবে। আর দেখুন 10টা দিন যায়নি, 10টা দিন যায়নি, ওই ছেলেটা সন্ধ্যাবেলা টিভি খুলেছে আর মমতা ব্যানার্জি টিভিতে কাছে ফোনে করে বলছেন যে আমার এত ভয় লাগছে যে তৃণমূলের যারা ভোট পাবে জিতবে আর সব গদ্দার গুলো বিজেপিতে চলে যাবে, ছেলেটার মুখে শুকিয়ে গেল। বলছে তাহলে তো দিদি ঠিকই বলেছিল যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আমরা আপনাদেরকেও বলছি তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আপনি দেখুন বিজেপি ক্যান্ডিডেটের লিস্ট, যতজন তৃণমূলের ক্যান্ডিডেট আছে তার মধ্যে 147 জন ক্যান্ডিডেট আছে যারা তৃণমূল করতো এতদিন পর্যন্ত। আর তৃণমূল মানে চুরি, কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেটের ক্যান্সার যে তৈরি করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেই ক্যান্সারে আর যাই হোক অন্তত পক্ষে চাকরি হয়নি। এই নদীয়াতেই আছে, গোটা রাজ্যের ছাত্র যুবরা আমাদেরকে ফোন করছে, মেসেজ করছে, দিদি একবার নদীয়া যাবেন না, একবার ভাষণ দিতে। আমরা বললাম ভাই ভাষণে তো আর ভোট হয় না, আমি একবার যাবো, হয়তো 20 মিনিট 25 মিনিট বলবো, তাতে কি হবে। বলছে অন্তত পক্ষে সারা বছর সারা সময়টা জুড়ে এসএসসি পিএসসির জন্য যে লড়াইটা করেছি নদীয়াতে গিয়ে একবার ওই মাটিতে গিয়ে আরো একবার এই কথাগুলো বলুন, মানুষ যাতে বুঝতে পারে। আমরা বললাম কেন, বললো গোটা পশ্চিমবঙ্গের আসল উদাহরণ নদীয়াতে পড়ে আছে। বললো কোথায়, বললো পলাশি পাড়াতে পড়ে আছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তিনি চেয়ারম্যান ছিলেন, এতদিন ছিলেন চাকরি দেওয়ার জন্য, এখন তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছেন, ভোটে দাঁড়িয়েছেন তিনি। আর যেখানে প্রচার করতে যাচ্ছেন মানুষ সেখানে আটকে দিচ্ছে, বলছে লাখ লাখ টাকা তোমাদেরকে ঘুষ দিয়েছি, সেই ঘুষের কি হবে। শুধুমাত্র ঘুষ নিয়েছে না, শুধুমাত্র ঘুষের জন্য আমরা এদের বিরোধিতা করছি না, আসলে এরা ঘুষ নেওয়াটা ছেড়ে দিন, ঘুষকে সরকারি নিয়মে পরিণত করে দিয়েছে, সরকারি নিয়মে পরিণত করে দিয়েছে ঘুষকে, যে ঘুষ নেওয়াটা কোনো খারাপ নেই। ওখানে একজন সাধারণ মানুষকে বলতে যান যে দাদা আমি ভোটে দাঁড়িয়েছি আর ভোটে দাঁড়ানোর পরে আপনি আমাকে ভোট দিন, তখন সে বলছে যে দাদা আমরা আর ভোট দিতে যাবো না। বলছে কেন, বলছে যাকেই ভোট দিই সেই চোর হয়ে যায়। মানে রাজনীতিকে নোংরা জায়গায় নামিয়ে এনেছে তৃণমূল। রাজনীতি মানে, রাজনীতির নেতা মানে তারা চুরি করবে, তারা ঘুষ নেবে, তারা বদমাশি করবে, তারা স্বজন পোষণ করবে, তারা বাড়ির লোকদেরকে চাকরি দেবে। বলছে তোমরা কেন বলছো বাড়ির লোকদেরকে চাকরি দেবো না, আমরা কেন বলবো, আনন্দ ওদের পেপার বলছে। কালনা বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু তিনি নিজে বলেছেন আমি আমার বউকে আর বৌদিকে চাকরি দিয়েছি। বলে নিজে শুধু চাকরি দিইনি, দিদিমণিকেও পয়সা দিয়েছি, বীরভূমও পয়সা দিয়েছি, আর শুভেন্দু বাবুকেও পয়সা দিয়েছি। দিদিমণি বলছে সব কটা বজ্জাত আমার নামে বদনাম করছে। বললো কেন, বললো আমি আর কিচ্ছু জানি না, শুধু ভাইপো কয়লা চুরি করে, ভাইপো বউ সোনা পাচার করে, বাইরে আমি কিছু জানি না। যেটুকু ঘরে আছে আমি সেটুকু দায়িত্ব নিতে পারি, যেটুকু ঘরে আছে সেটুকু দায়িত্ব নিতে পারি, বাকিটা আমরা দায়িত্ব নেব না। আমরা বলছি এই চুরি, সোনা পাচার, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, কারখানা না হতে দেওয়া, এখানে এসএসসি পিএসসি টেটের পরীক্ষা বন্ধ করে দেওয়া, ঘুষ না নেওয়া, আমরা কি পেলাম, করিমপুর বিধানসভা কি পেল, কৃষ্ণনগর থেকে 90 কিলোমিটারের রাস্তা, এই রাস্তা আসতে গেলে 380 কিলোমিটার মনে হচ্ছে যাচ্ছি আসছি। 10টা বছর ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আছে তৃণমূল কংগ্রেসের পরিচালিত, আর গত বছর পুজোর আগে গত সাথে পরিকল্পনাতে গুচ্ছের টেন্ডার হলো, আর গুচ্ছের সরকারি টেন্ডার হয়ে সমস্ত ঠিকাদাররা টেন্ডার পেল, আর কাটমানি পেল টালির বাড়িতে, ওই কালীঘাটের টালির বাড়ি আর রাস্তাঘাটগুলো একই আছে। বিরোধিতা করবেন না, করবেন না। এই করিমপুরের সাধারণ মানুষ এখানে শসা, বেগুন, সবজি, যে সবজির উপরে নির্ভর করে আছে, আজকে যে সমস্ত চাষিরা সবজি উৎপাদন করে সেই সমস্ত চাষিদের অবস্থা কি হবে। আপনি সবজির দাম বলুন, বাঁকুড়া দিকে ঘুরতে যান, নন্দীগ্রামের দিকে ঘুরতে যান,
কিনতে যান 1 কিলো 30-32 টাকা কিলোর নিচে আপনি কুমড়ো পাবেন না। তাহলে যে উৎপাদন করছেন, মানে আপনারা যারা উৎপাদন করছেন, আপনি একটা 3 কিলো 3.5 কিলোর কুমড়ো 6 টাকা দাম পাচ্ছেন, আর সেই 3.5 কিলোর কুমড়ো সেখানে 32 টাকা কিলো দরে বাজারে বিক্রি হচ্ছে। মাঝখানে পয়সাটা কে খাচ্ছে? মাঝখানে পয়সাটা কে খাচ্ছে কেউ জানে না। আর সরকার যে সমস্ত সবজি চাষিরা আছে তাদের ভবিষ্যৎ কি হবে? রেল লাইন, ওদের লাইন ভুলে যায়, কবে হবে কে জানে। দিদিমণি রেলমন্ত্রী ছিলেন, মুকুল রায় রেলমন্ত্রী ছিলেন, তারপরে কাকে কাকে রেলমন্ত্রী করেছিলেন। অম্বিকাশ মহাপাত্র বললে যে দিদিমণিটা বড্ড বদমাস, ফু দিয়ে রেলমন্ত্রী উড়িয়ে দিচ্ছেন, অম্বিকাশ মহাপাত্রকে জেলে ভরে দিলেন। আচ্ছা, অম্বিকাশ মহাপাত্রকে জেলে ভরে দিলেন ভালো করলেন, হরিপুরে রেল লাইনটা হলো? হলো না। দিদিমণি শুধু বললেন যে আমি শিলা করতে পারি। বললো আমার নাম কি? বললো আমার নাম মমতা দিদি নেই, আমার নাম শিলা দিদি। যখন তিনি রেলমন্ত্রী ছিলেন করেনি? বলেছিলেন না চারি জায়গায় শিলাপুর ছিলেন, সব জায়গায়। বললেন কি হবে? বললো যে আমার সাথে যারা বুদ্ধিজীবীরা আর্টিস্টরা ঘুরে বেড়ায়, আমি ওদের সাথে এখন আঁকতে শিখেছি। বললো কেমন আঁকো? বললো মীনাক্ষী তুমি যতক্ষণ ভাষণ দাও ততক্ষণ আমি কোটি কোটি টাকার ছবি এঁকে দিই। আমি ভাবলাম এখন আঁকুন তো। বলছে এখন আঁকা বন্ধ হয়ে গেছে। বলছে কেন? বলছে এখন আঁকতে পারি, কেনার লোকটা নেই, সে জেলে চলে গেছে। আচ্ছা, একটা সুদীপ্ত গুপ্ত আছে এই গোটা পশ্চিমবঙ্গের, যে পয়সা দুর্নীতি করে দিদিমণির ছবি কিনবেন, আর কেউ নেই দিদিমণির ছবি কেনা। বলছে ছবি কেনার লোক তো আছে, আমিও আঁকতে পারি। এই তো কবে বসেছিলেন না আবার, যেদিনকে 24 ঘন্টা ব্যান করে দিয়েছিল, সেদিনও বসে বসে ছবি এঁকেছেন, কিন্তু ছোট ছোট ছবি এঁকেছিলেন। বিক্রি হবে না কেন? বললো যে আর কি ছবি 2 টাকা কিলো 2 টাকা কিলো করে বিক্রি করছিল, সেই মুকুলও আজ আমার সাথে নেই। মানে কেনার লোক নেই, বেচার লোক নেই। আর নেই রাজ্যে আপনার আমার মান সম্মানটাও নেই। রাজ্যে শুধুমাত্র চাষিরা নয়, সরকারি কর্মচারীদেরও মান সম্মান নেই। নেই রাজ্যে মা বোনেদের মান সম্মান নেই। মেয়েদের, মা বোনেদের মান সম্মানের দাম ঠিক করেছে মমতা ব্যানার্জির সরকার। আপনি ভাবতে পারেন যে এই পশ্চিমবঙ্গে এই বিধানসভা নির্বাচনের আগে দুটো পার্টি ঠিক করছে। একজন বলছে মঞ্চে আমি চণ্ডী পাঠ করবো, আর একজন বলছে মঞ্চ থেকে আমি তোমাদেরকে ধমকাবো। একজন বলছে প্রত্যেকটা বুথে শিকলকুচি হবে, আর বীরভূমের নানুনের শ্যামলী প্রধানের জায়গায় সেখানে তৃণমূলের নেতা বলছে সিপিএম কে ভোট দিলে তোমার হাত কেটে দেবো। সিপিএম কে ভোট দিতে গেলে হাত লাগে না, তোমাদেরকে জব্দ করতে গেলে যে হাতটা লাগে সেই হাতটা অনেকদিন আগে তৈরি হয়েছে। শুধুমাত্র ঝান্ডাটা আমাদের হাতটা বেঁধে রেখেছে, নইলে মস্তানি তো তোমাদের বাপ আছি আমরা মস্তানি করতে হয় জানি। পশ্চিমবঙ্গ মস্তানি চায় না। এটা আমাদের বাড়ির গার্জেনরা বসে আছে, আমাদের বাড়ির বয়স্ক বাচ্চারা বসে আছেন, তারা এটাই শিখিয়েছেন যে মস্তানি আমরা চাই না, আমরা ঝুট ঝামেলা চাই না, আমরা অশান্তি চাই না, রাজনৈতিক হিংসা কোনোদিনই চাই না। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপির নেতৃত্বে আজকে এই মস্তানি খুনোখুনি রাজনৈতিক হিংসার সময় আজকে ঢুকছে। নষ্ট তৈরি হয়েছে। কবে থেকে তৈরি হয়েছে? যবে থেকে নন্দীগ্রামে 2007-এ তৈরি হয়েছে ঝামেলা আর অশান্তির পরিবেশ। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মানুষ চায় না কারখানা হবে না, কিন্তু মানুষ না চাইলেও কারখানা না হলেও শুধুমাত্র তৃণমূল, মাওবাদী, কিছু অংশের মিডিয়া আর কিছু অংশের সাধারণ মানুষ, পুলিশ এরা চেয়েছিল বলে সেখানে নন্দীগ্রামের লড়াইটা 14ই মার্চ পর্যন্ত নিয়ে গেল। 14 জন সেখানে খুন হয়ে গেল। সিবিআই চার্জশিট দিচ্ছে যে 8 জনের গায়ে পুলিশের গুলি লেগেছে, বাকি 6 জনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। সেই ধারালো অস্ত্র দিয়ে কারা কোপালো? পুলিশ তো ধারালো অস্ত্র দিয়ে কোপায়নি। সেদিনকেও বলেছিলাম চক্রান্ত ছিল, আজও বলছি চক্রান্ত। দিদিমণি বলছেন হ্যাঁ চক্রান্ত ছিল তো, অধিকারী ঘরের বাপ বেটা পুলিশ ঢুকিয়েছিল, চটি পড়া পুলিশ। বললাম বাপ বেটা কেন বলছো? বলছে না ওইখানেই থাকার বেশি এগোবো না। মানে কেন? তোমার তো ভাসুর বা শ্বশুর নয়, শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, নাম কেন করছো না? বলছে নাম এই কারণেই করছি না, কারণ দোসরা মেয়ের পর আমাকে ওইদিকে যেতে হবে, এই জন্য কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছি, শুধুমাত্র বলছি বাপ বেটা। এরা পুরোটা রাজনৈতিক দল বদল করে নেবে, কিন্তু রাজনৈতিক দল বদল করে আমার আপনার কি যায় আছে? कुछ नहीं जाता आता है। ये लोग भाजपा के खिलाफ लड़ाई कर नहीं सकते। जब बीजेपी का पार्टी पूरा देश भर में एनआरसी और सीए के लिए चिल्लाता था, तब ये पश्चिम बंगाल का ममता बनर्जी ये भी एनआरसी सीए के खिलाफ बोलती थी। लेकिन ये ममता बनर्जी क्या इस बात से नकार सकती है, क्या इस बात से मुकर सकती है कि सबसे पहले 2004 और 2005 में ভারতবর্ষের সংসদের ভেতরে সবার প্রথম যে এনআরসি যিনি তার পক্ষে সওয়াল করেছিলেন তার নাম হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই আমরা নির্বাচনী ইশতেহারে বলেছি যে গোটা দেশে কি হচ্ছে জানি না, পশ্চিমবঙ্গে কোনো বাপের বেটার দল নেই যেখানে এনআরসি সিএ করে দেবে। আমরা সংযুক্ত মোর্চার সরকার আসবে, বিল আসবে, অধিবেশন আসবে, আইন হবে, এখানে এনআরসি সিএ করতে দেবো না। তৃণমূলের দেখে নিন নির্বাচন
এনআরসি ওরা एनआरसी এর বিরুদ্ধে বলতে পারছে না আর बीजेपी पार्टी का ওরা বলছে एनआरसी করব पश्चिम बंगाल का नहीं पूरा भारतवर्ष में ये भाजपा का पार्टी एक के बाद एक कानून लागू कर रहा है जो कानून पूरा भारतवर्ष में আপনার আর আমার পেটের ভাত হাতের কাজকে নষ্ট করার জন্য বলছে আগামী দিনে এই ধরনের সভা সমিতি নষ্ট করার কোনো জায়গা থাকবে না বিজেপি পার্টিটা গোটা দেশে এই ধরনের আইন তৈরি করেছে যে আইনে বলেছে যে তুমি যদি ওর বিরুদ্ধে কথা বলো তো ইউএপি আইনে তোমাকে 2 বছরের জন্য জেলের ভিতরে ভরে দেবে আপনি এটাই চান যে আমি যদি কারো সমালোচনা করি আর যদি আমি এখানে কোনো বেপার কথা বলি আমার কোনো ভাগ কাটার অধিকার নেই আমার কোনো ভাই বোনেদের অধিকার নেই যে মিনাক্ষী তুমি এখানে ফালতু কথা বলে গেলে তোমার এই কথাটা বলা উচিত না তার অধিকার আছে আর সেই অধিকারটা এখানে প্রয়োগ করবে আর আমাকে মাথা নিচু করে বলতে হবে যে হ্যাঁ কাকা এই কথাটা আমি ভুল বলেছি হ্যাঁ ভাই কথাটা আমি ভুল বলেছি আমি ক্ষমা চাইছি আমরা জানি এই ক্ষমা চাইতেও জানি আর ক্ষমা চাওয়ার পর মাথাটা উঁচু করে আবার লড়াইটা করতে জানি কিন্তু ওরা শুধুমাত্র মাথা নিচু করে বাঁচিয়ে রাখতে চাইছে ওরা কৃষি আইন তৈরি করেছে যে কৃষি আইনটা 353টা এমপির সংখ্যাগরিষ্ঠতায় করেছে যে কৃষি আইন ওরা বলেছে কৃষকদের সঙ্গে ওরা থাকবে না कृषि आइन का मतलब है आपका दुकान में आपका पाड़ा में आपका बस्ती में जो राशन का दुकान है वो राशन का दुकान नहीं रहेगा থাকবে না সরকারি চাকরির জায়গা থাকবে না কারণ বিজেপি পার্টিটার ঘোষিত নীতি হলো কোনো সরকারি সংস্থা ওরা চালাবে না সেটা সরকারি স্কুল কলেজ হতে পারে হসপিটাল হতে পারে ইউনিভার্সিটি হতে পারে রেশন দোকান হতে পারে ইলেকট্রিক সাপ্লাই দপ্তর হতে পারে কোনো জায়গা থাকবে না আপনি ভাবতে পারেন যারা সেনাদের নামে ভোট চায় তারা প্রতিরক্ষা দপ্তরে 100% এফবিআই করছে আমার দেশে যুদ্ধ জাহাজ কারা পাঠাবে সেটা সিকিউরিটি আমাদের কাছে থাকবে না ওটা বিদেশের কোনো একটা সিস্টেমের কাছে কোনো একটা অন্য দেশের কাছে থাকবে আর এরা বলছে যে আমরা দেশের সুরক্ষার জন্য কাজ করছি এই দেশের সুরক্ষা এই দেশের সার্বভৌমত্ব এই দেশের ব্যাংক এই দেশের চাকরি এই দেশের দেশীয় সংস্থা দেশীয় সম্পত্তি যারা জলের দরে অন্যের কাছে বিক্রি করে দিতে চাইছে তাদের একমাত্র নাম হলো বিজেপি আর পশ্চিমবঙ্গে এখানে ডেইলি প্যাসেঞ্জারি করছে কে মোদি আর অমিত শাহ ডেইলি প্যাসেঞ্জারি করছে না রোজ আসছে যাচ্ছে তো এমন কোনো লোকসভা নেই যে যেখানে সে একবার পায়ের ধুলো দিচ্ছে না ওরাও পায়ের ধুলো দিক আমরাও ধুলো ঝেঁটিয়ে ওদেরকে বিদায় করে দেবো তার জন্য রেডি হতে হবে রেডি কারণ এই ভবিষ্যৎ আমাদের চাকরি কাজ কারখানা আমাদের এই তো করিমপুরে সব থেকে বড় কলেজ পান্না দেবী কলেজ সব থেকে বড় কলেজ পান্না দেবী কলেজ এই কলেজে যতগুলো ছেলেপুলেরা পড়ছে মেয়েরা পড়ছে এই কলেজ থেকে যখন পাস হয়ে বেরোবে কি হবে তাদের গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে যদি বড় বড় কলেজগুলো ধরি তার মধ্যে একটা বড় কলেজ যেখানে পান্না দেবী আর নদীয়ার মধ্যে সব থেকে বড় কলেজ পান্না দেবী যেটা করিমপুর বিধানসভাতে আছে সেই বিধানসভাতে সেই কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে বুদ্ধদেব বাবুও যখন হেরে গেছিলেন তখনও বলে গেছিলেন বামপন্থা হারা মানে বামপন্থা হারা নয় বামপন্থা হারা মানে পশ্চিমবঙ্গের বেকার ছেলেগুলো হেরে যাওয়া তাই এবারও আমরা বলছি যে যদি ওনাকে ভোটটা না দেন তাহলে কিন্তু আপনার বাড়ির ছেলেটা হেরে যাবে আপনার বাড়ির ছেলে হেরে যাবে আর আপনার বাড়ির ছেলেকে যদি হারতে না দিতে চান তাহলে আপনি চান বা না চান আপনাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটটা দিতে হবে কারণ এই ভোট মানে মান সম্মানের ভোট এই ভোট মানে মাথা উঁচু করে বেঁচে থাকার ভোট এই ভোট মানে আমার আপনার চাকরি পাওয়ার ভোট আপনার আমার পেটে ভাত পাওয়ার ভোট कोई बोलता है हम लोगों को ওরা না ঠংনা চানুরি পার্টি থেকে গেল বলে না বলে তোরা ঠংনা চানুরি পার্টি থেকে গেল দেখ ভোটের সময় তৃণমূল বিজেপি আসছে শাড়ি দিচ্ছে গেঞ্জি দিচ্ছে জার্সি দিচ্ছে পয়সা দিচ্ছে রাতে বসে খাওয়াচ্ছে তারপরে টুপি দিচ্ছে আমরা বলছি যা দিচ্ছে ভাই তোমার খুশি তুমি নাও আমরা তো বলবো না যে নিজের ভোটটা বিক্রি করার জন্য কেউ ঘুষ নাও কারণ সেটা ভারতবর্ষের সংবিধানকে অপমান করা যে সংবিধানটা বাবা সাহেব আম্বেদকর গোটা ভারতবর্ষের সাধারণ মানুষকে অর্পণ করেছিল সেই জায়গাতে আমরা বলবো যে কেউ কোন রকম ভাবে আপনার যাকে খুশি ভোট দেন না কেন আপনি ভোটের আগে দুটো শাড়ি দুটো পয়সা দুটো টাকার জন্য আপনি এই কাজ করবেন আপনার তো একটা ভোট যাকে খুশি ভোট দিন নিজের ভালোভাবে ভোট দিন কিন্তু ভোটের আগে যদি 500 টাকা দুটো শাড়ি একটা টুপি একটা জার্সিতে নিয়ে আপনারা কাজ করেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে দুটো শাড়ি ঘরে থেকে যাবে একটা গেঞ্জি ঘরে থেকে যাবে কিন্তু মাথায় যদি একটা টুপি পরিয়ে দেয় দোসরা মেয়ের পর কিন্তু এই টুপি এত ভারী হয়ে যাবে যে টুপিটা খুলে ফেলতে পারবেন না এই টুপিটা মাথায় পরবেন না দয়া করে পরবেন না যার যেখানে খুশি ভোট দিন কিন্তু যদি ওরা বলছে আমরা পাইয়ে দেবার রাজনীতি করছি মানুষ বলছে গ্রামে এলাকাতে পঞ্চায়েত আমাদেরকে বলছে যে ওরা দিতে আসছে তোরা আজকেও 2 টাকা চাইতে আসছিস আমরা হ্যাঁ নারকা সরকার পয়সা তো নেই ভাই তাই ঝান্ডা বাঁধতে গেলে তোমাদের 2 টাকায় দরকার তোমাদের 5 টাকায় আমাদের প্রয়োজন বলছে ওরা পাইয়ে
দিতে চাইছে, আমরা বলছি আমরাও পাইয়ে দিতে চাইছি, আমরা পাইয়ে দেবো। ওরা ভিক্ষা পাইয়ে দেওয়ার রাজনীতি করছে, আমরা অধিকার পাইয়ে দেওয়ার রাজনীতি করছি। যে রাজনীতি তাদের লড়াইটা শেষ অবধি চলবে, যে লড়াইয়ে আমাদেরকে শিখিয়েছে সুদীপ্ত গুপ্ত, যে লড়াইটা আমাদেরকে মহিদুল ইসলাম মিদ্দারা শিখিয়েছে। তারা বলেছে যে লড়াইটা আমরা শুরু করলাম ভোট চাওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে, যে লড়াইটা আমরা শুরু করলাম, আমাদের প্রাণ দিলাম একটা চাকরি চেয়ে, চাকরিটা শুধু মহিদুল ইসলাম মিদ্দা পেতে যায়নি, চাকরিটায় করিমপুর বিধানসভাতেও যে বেকার ছেলেগুলো আছে যারা লেখাপড়া করছে না, করতে পারছে না, কিন্তু একটা চাকরি চাইছে, তাদের জন্য এই পশ্চিমবঙ্গে এমন একটা সরকার আসুক যে সরকারটা স্বচ্ছতার সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য স্বজন পোষণকে বাদ দিয়ে, ঘুষকে বাদ দিয়ে আপনার আমার হাতে কাজ দিতে পারে। কারণ কাজ ছাড়া আর কোনো বিকল্প নেই পশ্চিমবঙ্গকে, গোটা ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই এই শেষ বেলাকার ভোট আবারও আপনাদের কাছে আবেদন করছি, মমতা ব্যানার্জি आपके पास खड़ा नहीं होगी। মোদি আएंगे, এখানে আসবে, আদিবাসী বাড়িতে ভাত খাবে, বেরিয়ে চলে যাবে। আপনার জন্য করোনাতে মাস্ক, অক্সিজেন সিলিন্ডার, বেডের ব্যবস্থা করবে না। মাস্ক করুন, সতর্কতা অবলম্বন করুন, সাবধানতা অবলম্বন করুন, মানুষের পাশে দাঁড়ান। যদি আপনার বাড়িতে দুদিনের খাবার আছে, তো যার খাবার নেই তাকে একদিনের খাবারটা দিয়ে ওকেও একদিন বাঁচানোর জন্য ব্যবস্থা করুন। সবাই মিলে একসাথে এই যে বড় বিপদ আছে, এই বিপদকেও রুখে দিতে পারবো। কারণ ছোট আপদ মমতা যে বিপদকে ডেকেছে মোদী, ওই আপদ বিপদ দুটোকে বাদ দেওয়ার জন্য যে লড়াইটা লড়ছি, সেই লড়াইয়ে আগামী বিধানসভা নির্বাচন 22 তারিখে ভোট কাস্তে হাতুড়ি তারা সংযুক্ত মোর্চাকে দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা। আরেকটু বললে হবে না, চলবে আমাদের